পর্ব ২। বাবা মার অষ্টম সন্তান আমি। সবার বড় ভাই, তারপর ৭ বোন। বড় বোন দুর্গা প্রতিমার মতো, অকালে ঝরে যাওয়া এক বিস্ময়। সপ্তম বোনটি মারা যাবার পর আমার জন্ম। আমার পরে দেবশিশুর মতো ৩টি ভাই পরপর পরপারে চলে যায়। তারপর আরও একটি বোন হয়, সেও অপরূপ সুন্দরী, অনেক সন্তানের জননী, যেন এক শ্বেত ভাস্কর্য। বড় বোন প্রথম সন্তানের জন্ম দিতে গিয়ে মারা যান। তিনি ছিলেন বৃত্তি পাওয়া স্কলার। পরীক্ষার রেজাল্ট ভালো করার জন্য অনেক বই পুরস্কার পেয়েছিলেন। সেগুলো আমাদের পড়ার ক্ষুধা মেটাত। সেইকালে তিনি রাজনৈতিকভাবে সচেতন ছিলেন, স্বদেশী আন্দোলনের সাথে সহমর্মিতা বোধ করতেন আর খদ্দরের শাড়ি পরতেন। তিনি যখন মারা যান, আমি তখন খুব ছোট। পরে যখন কাজলা দিদি পড়েছি, তখন আমার বড়বুর কথাই মনে হতো আমাদের দুঃখের কথাই বুঝি ওই কবিতা। আমার আগে ও পরের ভাই বোন মারা যাওয়ার জন্য আমার ওপর সবার আদর বেশি দেখা যেত। আহ্লাদের চোটে অনেক বড় হয়েও বড় ভাই বোনদের নাম ধরে ডেকেছি। ভদ্রতা শিখেছি অনেক পরে। এখনও আমার ঠিক বড়জনের নাম ধরেই ডাকি, কিকিন। সে নাম আবার আমার ছোট বোনের তৈরি। আমার জন্মের সময় মা খুব অসুস্থ ছিলেন। মেজ বোন আমাকে মায়ের মতো করে মানুষ করেছেন। আমি তাকে বাবু বলে ডাকতাম। আমরণ তিনি আমাকে সেই শিশুটির মতোই দেখেছেন এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাকে সমস্ত সমস্যা থেকে দূরে রাখবার প্রাণপণ চেষ্টা করেছেন, ভালোবেসেছেন প্রাণ ভরে। এখন মনে হয় আমি তাকে অনেক কষ্ট দিয়েছি। সেদিনকার সেই অনটনের দিনের প্রেক্ষিতে আমি তার বোঝা বাড়িয়েছি ভাবলে এখন কান্না পায়। ছোটবেলায় যখন ক্লাস 5-এ পড়ি, তখন আমাকে কলকাতায় তাদের বাসায় অনেক দিন রেখেছেন। বাগেরহাট আর ঢাকায় তো আমি সে বাড়িরই মানুষ ছিলাম। কত তুচ্ছ ঘটনা নিয়ে তাকে আমি কত পীড়া দিয়েছি সেই শৈশবের দিনগুলোতে। দুলাভাইকে দাদা বাবু বলে ডাকতাম। তিনিও আমায় খুব আদর করতেন, কোলে করে বেড়াতে নিয়ে যেতেন। কিছু দূর যাবার পর হাঁটতে বলতেন। একটু হেঁটেই আবার কোলে উঠতে চাইতাম, তখনই একটা পয়সা দিয়ে বলতেন, আর একটু হাঁটো। আরও একটু হেঁটে আবার থামতাম, আবারও কোলে, আবার পয়সা। দাদাবাবু প্রায়ই মজার মজার গল্প শোনাতেন। সেই গল্পের 2-1টা লাইন এখনো স্পষ্ট মনে আছে। একটা গল্পের শুরু ছিল এরকম: একদা এক ঝিনুক ছিল, ঝিনুক করল কি? সেই কি দিয়ে চলত গল্পের রিল। কত কি যে আসতো তার মধ্যে, তার সবার মনে নেই। আরেকটা গল্প ছিল এরকম: একটা মেয়ে বনের ধারে বসে বসে কাঁদছিল। বাঘ কিংবা কোনো প্রাণী তাকে জিজ্ঞাসা করল, তুমি কাঁদছ কেন? মেয়েটা কেঁদে কেঁদে বলল, আমার ভেড়া হারিয়ে গেছে। সেই মেয়েটার হারানোর ভেড়া সেই ছেলেবেলা থেকে আমি এখনো খুঁজে বেড়াই। সেই মেষপালিকা মেয়ে যেন আজও দাঁড়িয়ে কাঁদছে, যেখানে আমার চেতনার মনোভূমি ধাপে ধাপে নেমে গেছে, পল্লবিত হচ্ছে শিশু সাহিত্যের তেপান্তরের মাঠের কাছে। দাদাবাবু আমাকে কবিতা শোনাতেন, শুধু বাংলা না, ইংরেজি ও সংস্কৃত ভাষায়। নলিনী দলগত জলমতি তরলং, সেই 1935-36 সালে তার মুখে শুনেছিলাম। বাকিটুকু ভুলে গিয়েছিলাম, এখন আবার মনে পড়ল। গল্প শোনার একটা অনুষঙ্গ হল তারপর। আমার তারপরের অত্যাচারে দাদাবাবু একটা গল্পের জালের মধ্যে অনেক টিয়া, চড়াই, বাবুই, ঘুঘু, ভরত পাখি সহ আরো অনেক অনেক পাখি বন্দি করে রেখেছিলেন। তারপরের সুইচ টিপলেই সেই বিশাল জালের এক কোণা ফাঁক করে সুন্দর এক পাখিকে আকাশে ছেড়ে দিতেন। তারা গুনতে গুনতে আকাশে হারিয়ে যেত পাখি, তার গান আর শোনা যেত না। তারপর আবার একটা পাখি আকাশ ফুটো করে কোন গ্রহে চলে যেত। মনের আকাশে উঠতে উঠতে আমি ঘুমিয়ে পড়তাম। সেই অগণিত অপরূপ পাখিগুলো নিয়ে আমি একটা এভিয়ারি বা পক্ষী নিবাস তৈরি করার কথা ভেবেছি, যারা চিরদিন ধরে আমার কাছে থাকবে আর গান শোনাবে। মেজবোন জাহানারা খাতুন ছিলেন গৃহকর্মে পটু। সংসারের অনেক দায়িত্ব তিনি পালন করতেন। আনুষ্ঠানিক লেখাপড়া বেশি করেননি,
কিন্তু প্রচুর বই পড়তেন। তার সংগ্রহে থাকত অনেক বই আর পত্রিকা। পড়া শেখার পর থেকে সে সমস্ত বই আমি পরম আগ্রহে পড়তাম। সেটাও তার কাছ থেকে আমার একটা বড় ঋণ। আমার দুলাভাই সাংবাদিক ছিলেন। কলকাতার নবযুগ পত্রিকা নিয়মিত পাঠাতেন। সবার সঙ্গে আমিও সাগ্রহে পড়তাম আর সারা দেশের খবর জানতাম। নবযুগ পত্রিকার ছোটদের আতশবাজির আসরে আগুনের ফুলকি অর্থাৎ সদস্য ছিলাম। ফুলকি কারখানা এখনো খুঁজলে আমার কাছে পাওয়া যাবে হয়তো। আমি সেখানে লেখা পাঠাতাম। দাদাবাবু স্বাধীনতা পত্রিকাতেও সাংবাদিকতা করতেন। যখন এই সমস্ত পত্রিকা পড়তাম, তখন থেকে বিদেশি শাসনের শৃঙ্খল থেকে দেশকে স্বাধীন করার মন্ত্রে পুরোপুরি নিজেকে সমর্পণ করেছিলাম। আমার সেজ বোন জেরিনা খাতুন অত্যন্ত মেধাবী ছাত্রী ছিলেন। সূচিশিল্প ও অঙ্কন বিদ্যায় ছিলেন পারদর্শী। তিনি কলকাতার মুসলিম ফিমেল ট্রেনিং স্কুল থেকে 4 বছরের কোর্স সম্পন্ন করে বিভিন্ন স্কুলে শিক্ষকতা করতেন। পরে তিনি MA BT ডিগ্রি লাভ করেন। তার প্রাইজের বই পড়ে আমার পড়ার আগ্রহ আরও শানিত হয়েছে। তার কাছেই প্রথম রবীন্দ্রনাথের চয়নিকা কাব্য কণ্ঠে ধারণ করি, আর অল্প দিনের মধ্যেই সঞ্চয়িতার প্রায় পুরোটাই মুখস্থ করে ফেলি। তার পরের বোন হামিদা খাতুন বেশি দূর লেখাপড়া করতে পারেননি। তাড়াতাড়ি বিয়ে হয়ে যাওয়ায় সংসারের ঘানিতে যুক্ত হয়ে যান। ছোট বোর শ্বশুরবাড়ি খুব কাছে থাকায় যাওয়া আসা সবসময় হতো। জালাল দুলাভাই চাকরির সুবাদে বাইরেই থাকতেন বেশি। 5 ছেলে মেয়ে রেখে ছোট বউ আমার অকালে প্রয়াত হন। তার পরের বোন কিকিন, যার ভালো নাম মাহমুদা খাতুন। আমরা একসাথেই মনোমোহিনী বিদ্যালয়ে যেতাম। আমি স্কুলে থেকে গেলাম, আর সে অন্য মনোমোহনের পাল্লায় পড়ে লেখাপড়া ছেড়ে দিয়ে গৃহস্থালী কাজে চিরস্থায়ী ব্যবস্থার সৈনিকে পরিণত হল। তার শ্বশুরবাড়ি রামপালেই কাটিয়ে দিল প্রায় অর্ধজীবন। সুলতান দুলাভাই বড়ই শৌখিন মানুষ, একটু বাবুও না গোছের ছিলেন। ছিলেন বিলাসী আর অপব্যয়ী। সেই সময়ে হজ করে এলেন, ফিরলেন সোনার দাঁত লাগিয়ে। পুরোটা খাঁটি সোনা ছিল নাকি সোনার জলে ভেজানো তা জানা হয়নি। জমি কেনাও তার আরেকটি শখ ছিল। মায়ের মৃত্যুর জন্য আমার সবচেয়ে ছোট বোন সেলিমাও বেশি দূর পড়াশোনা করতে পারেনি। তাকে খুব অল্প বয়সে বিয়ে দিয়ে দেওয়া হয়। সেই কম বয়সেই অনেক সন্তানের জননী হতে হলো তাকে। আমার চেয়ে 10 বছরের ছোট বোন বুলু আমাদের ছেড়ে চলে গেল কত আগে। সে ছিল এক শ্বেত ভাস্কর্য।